নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরও একটা দুর্দান্ত ম্যাথমেটিক্সের টপিক নিয়ে, সেটা হচ্ছে কি রেশিও অ্যান্ড প্রপোর্শন, যার বাংলা অর্থ হচ্ছে অনুপাত এবং সমানুপাত। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা যে কোনো রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকেও কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। এবং আমাদের আপকামিং যে এক্সাম আছে WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এক্সাম এবং রেলওয়ে গ্রুপ ডির এক্সাম বা আরও আদার্স অন্যান্য পুলিশের পরীক্ষাগুলো আছে, সেখানে কিন্তু এই পোর্শন থেকে প্রশ্ন অবশ্যই আসবে। আরও একটা কথা বলে রাখি, এই পোর্শনটা খুব সহজ টপিক, কিন্তু একটা সমস্যা হচ্ছে কি না, এখানের অঙ্কগুলো তুলনামূলক একটু বেশি সময় লেগে যায়। তো প্রতিবারের মতো এবারও আমি একটা কথা বলছি, খুব সহজ সুন্দর ট্রিকের মাধ্যমে অনেক কঠিন অঙ্ক কত সহজে সমাধান করা যায় তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা নিয়ে শুরু করতে চলেছি আমার আজকের ভিডিও, রেশিও অ্যান্ড প্রপোর্শন। ঠিক আছে, তো দেখো অনুপাত এবং সমানুপাত। সর্বপ্রথম জানবো অনুপাত মানে কি, সাপোজ দুটো সংখ্যা আছে এ এবং বি, তাদের যখন আমরা অনুপাত লিখবো তখন সেটাকে লেখা হয় কি না A:B। এই যে A:B, ইস্টুটাকে আমি লিখতে পারি কি না A/B মানেই হচ্ছে কি না A:B। ঠিক আছে, আর সমানুপাত মানে কি, সমানুপাত মানে হচ্ছে যখন দুটো অনুপাত পরস্পর সমান হবে তখন তাকে বলা হচ্ছে সমানুপাত। অর্থাৎ আমি যদি বলি A/B এর যা ভ্যালু আর C/D এর যদি সেম ভ্যালু হয়, অর্থাৎ A/B = C/D যদি হয়, তখন সেটাকে আমরা লিখতে পারবো কি A/বাই মানে কি লিখতে পারি, একটা ইস্টু দিতে পারি A:B। আর এই যে সমান চিহ্ন আছে না, সমানের জায়গায় আমি লিখে দিলাম কি না +, তাহলে A:B C:D, এটাই হচ্ছে কি না সমানুপাত। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে যৌগিক অনুপাত বা কম্পাউন্ড রেশিও। আচ্ছা, কম্পাউন্ড রেশিও বা যৌগিক অনুপাত কাকে বলছে? যখন অনেকগুলো অনুপাত থাকবে, যেমন দেখো A:B একটা অনুপাত, C:D একটা অনুপাত আর E:F একটা অনুপাত। এই তিনটে অনুপাতের পূর্বপদ যেগুলো আছে, পূর্বপদ মানে কি প্রথমের পদগুলো, যেমন এখানে A আছে, C আছে আর E আছে, এই পূর্বপদগুলোর গুণফল পরপদ যেগুলো আছে বা উত্তরপদ যেটা আছে, যেমন এখানে কি আছে, এখানে আছে B, এখানে আছে D, এখানে আছে F, দেখো BDF। এটাই হচ্ছে কি না যৌগিক অনুপাত। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের ক্লাস 9-10 যে বইগুলো আছে সেই সমস্ত বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে। তো আচ্ছা, এবার আমরা চলে আসছি ডাইরেক্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমে। বিশেষ কিছু নেই, যখন বোঝানোর দরকার হবে ম্যাথমেটিক্স ওয়াইজ আমি বুঝিয়ে দেবো। দেখো এখানে কি লেখা আছে, A:B = 2:3, B:C = 3:4 অ্যান্ড C:D = 6:7 হলে A:B C:D এর মান কত? এই অঙ্কগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা যখন এরকম বের করতে বলবে না, তখন আমি কি করব না, এই যে ABCD চারটা লিখে দিলাম। এবার দেখো A:B = 2:3 আছে, মানে A এর ঘরে 2 লিখলাম, B এর ঘরে 3 লিখলাম। এবার দেখো তার পাশে যে ঘরগুলো ফাঁকা থাকবে, আমার এই কথাটা কিন্তু খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, যে ঘরগুলো ফাঁকা থাকবে সেই ঘরে তার আগের ঘরের বা তার পাশের ঘরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হুবহু নেমে যাবে। এখানে দেখো তো, এখানে এই ঘরটা ফাঁকা আছে, এর পাশে কে আছে 3 আছে, মানে আমি এখানে 3 বসালাম। আবার এই ঘরটা ফাঁকা আছে, এর পাশে 3 আছে, মানে এখানে আমি 3 বসিয়ে দিলাম, ব্যাস। পরবর্তী দেখো B:C = 3:4, মানে B এর জায়গায় 3 লিখলাম, C এর জায়গায় 4 লিখলাম। দেখো এই পাশের ঘর ফাঁকা আছে, যেহেতু এই ঘরটা ফাঁকা আছে, এর পাশের সংখ্যা কত 4 আছে, 4 নামিয়ে দিলাম। এই ঘরটা ফাঁকা আছে, এর পাশে কত 3 আছে, মানে 3 বসিয়ে দিলাম, ব্যাস কাজ সারা। এবার দেখো C:D = 6:7, তাহলে এখানে কত 6 আর এখানে কত না 7। তাহলে দেখো তো এখানে যেহেতু 6 আছে, এর পরের ঘর ফাঁকা, এখানে 6 করলাম। এখানে 6 আছে, মানে এর পরের ঘর ফাঁকা, মানে এখানে 6 করলাম। এবার আমি দেখব এমন কোনো সংখ্যা আছে কি যা 4টার মধ্যেই আছে বা যেগুলো দিয়ে কাটাকাটি যাবে। যেমন দেখো 3 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ এমন কোনো সংখ্যাকে আমি কাটাকাটি করতে পারবো যে সংখ্যাটা প্রত্যেকটার মধ্যেই আছে, আদারওয়াইজ কিন্তু আমি কাটাকাটি করতে পারবো না। যেমন দেখো আমি 2 দিয়ে কাটতে পারি, দেখো 2 3 6, এটাকেও কাটছি 2 3 6, এটাকেও কাটছি 2 3 6, এটাকেও কাটলাম 2 2 4। ঠিক আছে, তাহলে দেখো এই যে 2 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে আমি কেটে দিলাম। আর কি কোনো কাটাকাটি যাবে? আর কোনো কাটাকাটি যাচ্ছে না। যদি কাটাকাটি না যায়, এবার আমি এখানে কত পেলাম 3 2 6, এখানে কত পেলাম 3 3 9, এটা কত পেলাম 3 4 12, 7 2 14। এইভাবে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কি করতে পারবো না A:B C:D এর মানটা বের করতে পারবো। এটা হচ্ছে সব থেকে বেস্ট ট্রিক আমাদের অঙ্ক বের করার জন্য। আচ্ছা, পরবর্তী যে অঙ্কটা আছে দেখো তো, খুব ইন্টারেস্টিং অঙ্ক। 2A = 3B = 4C হলে A:B C = কত? এই যে অঙ্কগুলো আমরা অনেক সময় কি করে যাই না, মানে একটু বেশি লং মেথডে চলে যাই, আর আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি শর্ট মেথডে।
আমি যখন এরকম থাকবে না 2:3:4, তাহলে আমি অ্যাট ফার্স্ট কী করব, 2, 3 আর 4-এর এলসিএম করে নেব। যদি এলসিএম বা লসাগু নির্ণয় করি, 2 একে 2, 3, 2 দুগুণে 4, মানে 3 দুগুণে 6, দুগুণে 12, 12 হলো লসাগু। তাহলে আমাকে চেয়েছে না A:B:C, তাহলে এখানে কত, এর সাথে আছে 2, 2-এর ঘর নামতে বলবো, 2 6 12, 3 আছে না, 3 4 12, 4 আছে, এটা 4 3 12, মানে একদম বেরিয়ে গেল কত না A:B:C = 6:4:3, একদম ফটাফট আমার অ্যান্সার চলে আসলো। পরবর্তী অঙ্কটা দেখো তো, এ এর 37.5% ইকুয়াল টু বি এর 1.5 ইকুয়াল টু সি এর 8.1%। তাহলে আমাকে এগুলোকে কি করতে হবে না, আগে পার্সেন্টগুলোকে সামান্য ভগ্নাংশে ভেঙে নিতে হবে। তো আমরা জানি এর আগেই আমরা করলাম প্রফিট অ্যান্ড লস, তার আগে করেছি পার্সেন্টেজ। তো সুতরাং পার্সেন্টেজের সেই রুল, ওই রুল কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি খুব ইম্পর্ট্যান্ট বা কাজে লাগছে। আমি পার্সেন্টেজ পড়ানোর প্রথম দিনেই বলে দিয়েছিলাম এই চ্যাপ্টারটা কিন্তু প্রত্যেকটা সময় আমাদের অঙ্কের পিছু ছাড়বে না আমাদের কাছ থেকে। তাহলে দেখো এর 37.5%, এর মানে কি গণিত, 0.5 মানে কি না নিচে 8 নামবে, 12-র ঘর 12, 3 36, মানে A × 3-এর 8 ইকুয়াল টু, যদি কেউ এটা বুঝতে না পারো তাহলে তাকে পার্সেন্টেজের ফার্স্ট চ্যাপ্টার দেখতে হবে, ফার্স্ট ভিডিও যেটা আছে সেই ভিডিওটা আমাকে দেখতে হবে। পরবর্তী দেখো বি এর, তাহলে বি ইন্টু এটা শুধু 1.5 আছে, মানে আমি এখানে লিখলাম কত 15/10 ইকুয়াল টু সি এর, মানে সি ইন্টু 8 3 24 আর একে 25/3, আর দেখো এখানে পার্সেন্ট আছে, মানে নিচে একটা 100 নামিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে যেটা দাঁড়ালো A × 3-এর 8 ইকুয়াল টু বি ইন্টু, এটা দেখো কাটাকাটি যাচ্ছে, 5 3 15, 5 দুগুণে 10, 3 2 ইকুয়াল টু সি ইন্টু, দেখো তো 25 4 100, মানে 1/12। আমাকে কি চেয়েছে, A:B:C চেয়েছে। তখন আমার ফার্স্ট কাজ কি করব না, এগুলোকে উল্টিয়ে লিখে দেবো, ব্যাস। এখানে কত A × 3-এর 8 আছে না, মানে এটা হলো কত 8/3, এটা কত 3/2 আছে, এটাকে লিখে দিলাম 2/3, এটা 1/12 আছে, এটাকে লিখে দিলাম শুধু কি না 12। এবার দেখো তো, আমরা জানি তো এই যে টা কখনোই ফ্র্যাকশানে আমার অপশান থাকবে না, তাহলে আমাকে ফ্র্যাকশানটাকে আউট করতে হবে। ফ্র্যাকশানটা আউট করতে গেলে নিচের যে টার্মগুলো আছে এটাকে কাটাতে হবে। তো সুতরাং প্রত্যেকটাকে আমি কত দিয়ে গুণ করে দিলাম, 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো তো এখানে 3 3 কেটে যাচ্ছে, এখানেও 3 3 কেটে যাচ্ছে, এটা তো 3 গুণ হয়ে যাচ্ছে, মানে 8:2:36, ঠিক আছে। তাহলে দেখো তো আবার একটা জিনিস, 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 4 8, 2 1 2, 2 18 দুগুণে 36, 4:1:18। খুব সহজের মাধ্যমে আমরা অঙ্কগুলো করে নিতে পারছি, না হলে কি এই অঙ্কটা করতে অনেক সময় লেগে যেত। একই রকম করে আরও একটা অঙ্ক আছে, দেখো 3A/2 ইকুয়াল টু 4B/3 ইকুয়াল টু 5C/4 হলে A:B:C সমান কত। তাহলে এর সাথে কত 3/2 আছে না, তাহলে এটাকে লিখে দাও কত 2/3, বি মানে কত 4/3 আছে, এটাকে লিখে দাও 3/4, একটু ছেড়ে ছেড়ে লিখছি দেখো কারণ সুবিধা হবে, সি 5/4 আছে, এটাকে আমি লিখলাম কত না 4/5। নিচে লসাগু, নিচে সংখ্যা কত আছে 3 4 আর 5। তুমি এক কাজ করো, 3 4 আর 5-এর লসাগু করে নাও, কত আসছে না 60 আসছে। দেখো 3 4 12 5 60, তাহলে এটাকেও 60 দিয়ে গুণ করো, এটাকেও 60 দিয়ে গুণ করো, এটাকেও 60 দিয়ে গুণ করো, 3 20 60, 20 দুগুণে 40, 4 15 60, 15 3 45, 5 12 60, 12 4 48, ঠিক আছে। দেখো তার মানে কত আসছে না 40:45:48, ঠিক আছে। এখানে তো আর কোনো কাটাকাটি যাচ্ছে না, মানে এই হচ্ছে আমাদের অ্যান্সার। কত সুন্দর হয়ে গেল। আচ্ছা পরবর্তী অঙ্কটা আছে, এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই কিন্তু অঙ্কটা করতে পারে না। দেখো কি লেখা আছে, A:B+C = 2:3 আর B:A+C = 3:7 হলে A:B:C = কত। আচ্ছা এই অঙ্কটা দেখো তো, এই অঙ্কটা করতে গেলে অনেক সময় ঝামেলার সৃষ্টি হয়ে যায়। আমি একটা কাজ করি, দেখো এখানে কি লেখা আছে, আমি এখানে A+B+C, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, দেখো A:B+C = কত লেখা আছে না 2:3 আছে। আর একটা লিখলাম B:A+C, আমি বুঝিয়ে বুঝিয়ে করছি, কারণ কি নাহলে প্রথম করছি তো বুঝতে পারবে না, 3:7। আচ্ছা এখান থেকে আমি যদি A+B+C এর মানটা বের করি তাহলে কত পাচ্ছি, 3 আর 2 5। আর এখান থেকে আমি যদি A+B+C এর মানটা বের করি তখন পাচ্ছি 7 আর 3 10। আচ্ছা তিনটাই সংখ্যা A B আর C, কখনো এদের যোগফল 5 আর কখনো এদের যোগফল 10, এটা कैसे পসিবল হোগা, এটা কখনোই হবে না। তো সুতরাং এই জন্য কী করতে হবে না, আমাকে দুটোই সমান করতে হবে। তো সুতরাং আমাকে কি করতে হবে না, এটাকেও এই যে সামটাও যা হবে এর সামটাও সেম হবে। সমান করতে গেলে একে 2 দিয়ে আর একে 1 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা যদি একে 2 দিয়ে গুণ করে দিই তাহলে এখন A:B+C = কত আসছে বলো তো, 2 2 4, 2 3 6,
4:6। আর দেখো এটা তো b/a + c = 3:7। এখন দেখো যোগফলগুলো কত হয়ে গেছে না 10 হয়ে গেছে। দেখো এখন আর কোনো ঝামেলা নেই। এবার আমি দেখতে পাচ্ছি এ মানে কত আছে 4, তার মানে a = পেয়ে গেলাম কত না 4। এবার আমি এখানে পেলাম কত b = কত আছে না 3, তার মানে b = 3 হয়ে গেল। আচ্ছা দেখো তো এখানে কি না b + c = 6 আছে, তাহলে b যদি 3 হয় c = 6। এখনই তুমি বলে না স্যার আমি ওটা দেখবো না, আমি নিচেরটা দেখবো। একই জিনিস দেখতে পারো, a + c = 7, যেখানে a = 4 হলে c = সেই কত না 6। তাহলে তোমাকে চেয়েছে কি না a:b:c, তার মানে a মানে কত 4, আর b মানে 3, আর c মানে 6। 4:3:6 হচ্ছে আমার অ্যান্সার। ফটাক্স অ্যান্সার বেরিয়ে গেল। আচ্ছা পরবর্তী অঙ্কটা দেখি। এই সরি c হচ্ছে 3। আরে কি করছি, 4 3 6 আর এটা 4 3 7, মানে c = 3, মানে 4:3:3। ঠিক আছে, ও জাস্ট ভুল হয়ে গেছিলো একটু। দেখো পরবর্তী অঙ্কটা, a:b = 1/2:3 b:c = 2/3:7 c:d = 5/6:3 দেন a:b:c:d = কত। এবার বলবে স্যার এগুলো যে ফ্র্যাকশানে আছে, তো ফ্র্যাকশানে আছে তো কি আছে, কোনো অসুবিধা নেই। আমি এটাকে ফ্র্যাকশানটাকে ভেঙে নেবো। কি করব না a:b = কোনাকুনি গুণ করে নেবো। এই যে উপরে 1 আছে না, এই 1টাকে 8-এর সাথে গুণ করবো, 8-কে 8 2 3 6, ব্যাস 8:6 হলো। a:b = 8:6। আচ্ছা পরবর্তী দেখো তো, b:c যখন আমরা বের করব, এখানে 2 আছে, 2 9 18 এখানে 7 আছে, 7 3 21। আবার দেখো c:d করব, c:d = 5 4 20 6 3 18। দেখো খুব সুন্দর আমরা বের করে নিলাম। ঠিক আছে, এবার আমাকে যেটা করতে হবে, দেখো এখান থেকে যদি কোনো কাটাকাটি যায় তাহলে কাটাকাটি গিয়ে আমি এটাকে ছোট করে নেব। কারণ কি আমার তো এত বড় কাজ করতে সুবিধা, দেখো অসুবিধা 2 4 8 2 3 6। দেখো তো এটা 3 দিয়ে কাটছে, 3 6 18, 3 7 21। এটা দেখো 2 দিয়ে কাটছে, 2 10 20, 2 9 18। ব্যাস বের করে নিলাম। এবার আমাকে কি বের করতে বলেছে a:b:c:d। তাহলে a b c d 4টা টার্ম রেখে দিলাম। আচ্ছা a:b = কত লেখা আছে 4:3, মানে তার পাশেরগুলো সব 3 3 করে দিলাম। b:c = কত 6:7, তার ডান দিকে 7 আর বাঁ দিকে 6 করে দিলাম। এটা c:d = 10:9, তার মানে তার বাঁ দিকে 10 10 করে দিলাম। এবার আমি দেখব এমন কোনো সংখ্যা কি আছে যে সংখ্যা দিয়ে কাটাকাটি সম্ভব। দেখো তো 3 3 3 2 6, 3 2 6। আচ্ছা আর কি, আর দেখো তো আর কিন্তু কোনো কাটাকাটি যাচ্ছে না। ঠিক আছে, তাহলে 4 2 8 10 80, 3 2 6 10 60, 7 10 70, 9 7 63। তার মানে আমার অ্যান্সারটা কত বেরোলো 80:60:70:63। এই হচ্ছে আমার অঙ্ক। আচ্ছা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম এগুলো সব কিন্তু শর্টকাট অঙ্ক করছিলাম। এবার যেটা আসছে সেটা যে লেখা অঙ্কের মধ্যে আসছে, এবং প্রত্যেকটা অঙ্কই আমি এখানে যে কটা অঙ্ক করাচ্ছি সেই প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমার কেউ শর্ট লিস্টেড করো না, আমি শর্ট লিস্টেড করেই অঙ্কগুলো করাচ্ছি। মানে আমি চাইছি কি হয়তো হাতের কাছে বেশি সময় নেই, সামনে পরীক্ষা আছে, তো অন্ততপক্ষে তোমরা বেশি প্র্যাকটিস করতে পারো বা নাই পারো, অন্তত এই 25টা বা 26টা বা 24টা করে অঙ্ক করলে কি হবে না ওই টপিকটা সম্পর্কিত যত রকম টাইপ হয় সেই সমস্ত টাইপ আমি এই অঙ্ক 2টো ভিডিও বা 3টে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক 2টো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো, ভিডিওটা একটু বড় হোক তাতে কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা দেখো তো 7 দাগের অঙ্কটা কি লেখা আছে, 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মিলিয়ে মোট 225 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 8:5:3 হলে 1 টাকার সংখ্যা কত। তাহলে দেখো তো আমি এখানে ধরে নিলাম 1 টাকা, এখানে হচ্ছে 50 পয়সা, আর এখানে হচ্ছে 25 পয়সা। এখানে নাম্বারটা দেওয়া আছে, নাম্বার মানে কি 1 টাকা কটা আছে 8x, 50 পয়সা কত আছে 5x, আর 25 পয়সা কত আছে না 3x। দেখো কেন এটা x করলাম, কারণ আমরা জানি তো এদের সংখ্যার অনুপাত লেখা আছে 8x 5x আর 3x। আচ্ছা তাহলে এর রুপিসটা যদি আমি বলি, আচ্ছা 1 টাকা যদি 8টা থাকে তাহলে কত টাকা হয় 8 টাকা, তার মানে 8x থাকলে তার টাকাটা কত না 8x টাকা। আচ্ছা আমি যদি তোমাকে বলি তোমার কাছে 10টা 50 পয়সা আছে, আচ্ছা 10টা 50 পয়সা আছে মানে তোমার কাছে টোটাল কত টাকা আছে 10টা 50 পয়সা মানে 5 টাকা, মানে তার অর্ধেক হয়ে যাচ্ছে। তোমার কাছে 100টা 50 পয়সা আছে তার মানে কত টাকা না 50 টাকা। তোমার কাছে 50টা 50 পয়সা আছে মানে কত টাকা 25 টাকা। তাহলে তোমার কাছে 5xটা 50 পয়সা আছে তার মানে কত 5x/2 টাকা।
একই রকম করে আমার কাছে যদি 4টা 25 পয়সা থাকে তবে তো হয় 1 টাকা। যদি 100টা 25 পয়সা হয় তাহলে কত টাকা? না 100/4 ইকুয়াল টু কত? না 25 টাকা। তো সেরকম করে আমার কাছে যদি 3xটা 25 পয়সা হয় তাহলে আমার কাছে কত টাকা থাকবে? 3x/4 টাকা থাকবে। ঠিক আছে, তাহলে এই হলো টোটাল টাকা। এবার আমার তো লেখা আছে টোটাল কত টাকা? 225। তার মানে আমি লিখতে পারি 8x প্লাস 5x/2 প্লাস 3x/4 ইকুয়াল টু 225। তাহলে দেখো তো এটা কত? 4 লসাগু যাচ্ছে, 4 8 32x প্লাস 2 2 4 5 2 10x প্লাস 3x ইকুয়াল টু কত? 225। তাহলে 10 আর 3 13, 3 2 5, 3 এর 4 এর 5 55, সরি 3 এর 4 45, 45x ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 225। ঠিক আছে, দেখি তো 9 দিয়ে কাটছি, 9 5 এ 45, 9 25, 5 5 এ 25, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু কত? না 20 বেরোলো। তোমাকে চেয়েছে কি? না 1 টাকার সংখ্যা। 1 টাকার সংখ্যা আমি কত ধরেছিলাম? 8x ধরেছিলাম। তার মানে 8 ইন্টু 20 ইকুয়াল টু কত? না 160টি। ঠিক আছে, আমার সংখ্যা চেয়েছে। পরবর্তী অঙ্ক একই রকম অঙ্ক কিন্তু একটু আলাদা আর খুব গুরুত্বপূর্ণ। 378 টাকা রয়েছে, আমাকে বলে দিয়েছে টোটাল কত টাকা আছে একটা ব্যাগে? 378 টাকা রয়েছে, তার মধ্যে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার সংমিশ্রণে। তাহলে দেখো তো এখানে 1 টাকা আছে, 50 পয়সা আছে আর 25 পয়সা আছে। ঠিক আছে, এই তিনটের সংমিশ্রণে আছে। বলছে তাদের মূল্যের অনুপাত মানে রুপিস মূল্য যেটা আছে এটা আছে কত? না 13x, এটা আছে 11x, এটা আছে 7x। আচ্ছা, তোমাকে যদি আমি বলি যে আচ্ছা তোমার কাছে 13 টাকা আছে, প্রত্যেকটাই 1 টাকার কয়েন, তাহলে তোমার কাছে টোটাল 1 টাকার কয়েন কটা আছে? না 13টা, তার মানে এখানে 13x। আচ্ছা, তোমাকে বললাম তোমার কাছে 11 টাকা আছে, প্রত্যেকটাই 50 পয়সার কয়েন। আচ্ছা, 50 পয়সার কয়েন যদি হয় তাহলে নিশ্চয়ই আমার টোটাল কতগুলো? না 11 দুগুণে 22টা 50 পয়সা লাগবে, তবেই তো আমার 11 টাকা হবে। ঠিক একই রকম করে এখানে তাহলে কত আসছে? 11 দুগুণে 22x। আর একই রকম করে যদি তোমার কাছে টোটাল 7 টাকা থাকে এবং প্রত্যেকটায় 25 পয়সার কয়েন থাকে তাহলে কটা? না 4টা 25 পয়সা মিলে 1 টাকা হবে। তাহলে সুতরাং 4 7 28টা 25 পয়সা থাকতে হবে, তবে তোমার কাছে 7 টাকা হবে। তাহলে এটাও কি হচ্ছে? 7 4 28x। আচ্ছা, যদি টোটাল যোগ করে দিই এটাই কি বেরোলো? না এটাই তো বেরোলো নাম্বার। ঠিক আছে, তাহলে দেখো তো 8 দিয়ে 10 3 13, 3 হাতে থাকে 1, 2 দিয়ে 4 এর 5 এর 6, 63x ইকুয়াল টু কত? না 378। তার মানে কি? এবার দেখো আমরা যদি কাটাকাটি করি, 9 দিয়ে 9 7 63, 9 4 36, 9 দুগুণে 18, 7 6 42, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু কটা বেরোলো? না 6টা বেরোলো। তোমাকে কি চেয়েছে? 50 পয়সার কয়েনের সংখ্যা। আচ্ছা, 50 পয়সার কয়েনের সংখ্যা মানে কত? 22x আছে না? তাহলে সংখ্যা হচ্ছে 22 ইন্টু 6, 6 দুগুণে 12 আর 1 13, 132টি। অ্যান্সার ফটাকসে পেয়ে গেল অ্যান্সার। পরবর্তী অঙ্কটা দেখো কি লেখা আছে। বলেছে 4 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 2:3, 4 বছর পরে এই অনুপাত হবে 5:7, তাদের বর্তমান বয়স কত? এই যে এই অঙ্কগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি একটা সুন্দর ট্রিক দেখাচ্ছি। দেখো, এর আগের ক্লাসে আমি প্রফিট অ্যান্ড লস করানোর সময় এরকম একটা অঙ্কের মুখোমুখি হয়ে পড়েছিলাম। তখন আমি বলেছিলাম যখন রেশিও অ্যান্ড প্রপোর্শন করাবো তখন আমি ডিটেলসে বলে দেবো। তো এই যে এখন সময় এসেছে রেশিও অ্যান্ড প্রপোর্শন করানোর সময় ডিটেলসে অঙ্কটা বলার। 4 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত, তাহলে একদিকে এ লিখলাম একদিকে বি লিখলাম। এখানে কি? না 4 বছর আগে বয়সের অনুপাত কত লেখা আছে? না 2:3। এবার কি বলেছে দেখো, 4 বছর পরে, 4 বছর আগে আর 4 বছর পরে, মানে এখানে গ্যাপিংটা কত বছরের? না 8 বছরের করে গ্যাপিং আছে। হ্যাঁ কি না? কারণ কি 4 বছর আগের বয়স দেওয়া আছে, আবার 4 বছর পরে মানে বর্তমান বয়স তার থেকে 4 বছর আগে, তার থেকে 4 বছর পরে, 4 বছর পরে বয়সের অনুপাতটা কত লেখা আছে? 5:7। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, তাদের মধ্যে ফারাক। 5 3 15 মাইনাস 7 2 14, 15 মাইনাস 14 ইকুয়াল টু 1 ইউনিট। বুঝা গেল? এবার দেখো কি করবে, এই যে এখানে যে সংখ্যাটা আছে না এটাকে এটা দিয়ে গুণ করব, আর এখানে যেটা আছে এটাকে এটা দিয়ে গুণ করব, তারপর তাদের মধ্যে ফারাকটা বের করব। দেখো তো 7 8 56 মাইনাস 5 8 40 ইকুয়াল টু কত আসছে? মানে 16 বছর। তার মানে 1 ইউনিট ইকুয়াল টু কত বছর? না 16 বছর। তাহলে আমি লিখে দিলাম 1 ইউনিট ইকুয়াল টু 16 বছর। তাহলে বলেছে তাদের বর্তমান বয়স, তাহলে আমি সর্বপ্রথম বের করব এই যে এটা মানে কি? তাহলে এর হচ্ছে বয়স কত? 2 ইউনিট মানে 32 বছর। আর বি এর কত? না 16 3 48 বছর। এটা কি ছিল? না এটা ছিল 4 বছর আগে।
তোমাকে চেয়েছে কি না বর্তমান বয়স মানে কি এর সাথে আরও 4 যোগ করব, এর সাথে আরও 4 যোগ করব। তো সুতরাং 32 আর 4 এটা হলো 36 বছর, এটা 48 আর 4 হলো কত না 52 বছর। সুতরাং তাদের বর্তমান বয়স কত বেরোলো না 36 বছর বেরোলো আর 52 বছর বেরোলো। একদম ফটাকসে অ্যান্সার আমরা বের করে নিতে পারলাম। এইভাবে কিন্তু আমরা এবার অঙ্ক করব। আচ্ছা, পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। দেখো তো কি লেখা আছে, দুটি সংখ্যার অনুপাত 5:7। তাহলে কি প্রথমে আমি একটা সংখ্যা লিখলাম 5:7, প্রতিটি থেকে 40 কমাচ্ছি, মানে এটা থেকেও 40 কমাচ্ছি আর এটা থেকেও 40 কমাচ্ছি, কমালে তার অনুপাতটা কত আসছে 17:27। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? তাহলে আমাকে কি করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে। দেখি তো 5 7 35-এর 5, হাতে থাকে 3, 5 দুগুণে 10, 11 12 তার 135, ডিফারেন্স 7 7 7 49-এর 9, 7 একে 7 আর 9 10 11 119। ঠিক আছে, তাহলে আমার টোটাল ভ্যালুটা কত বেরোলো না 16 ইউনিট। এখনই বলবে স্যার যদি 119 মাইনাস 135 করে দিই, এখানে প্লাস মাইনাস ফ্যাক্ট নয়, এখানে ফ্যাক্ট হচ্ছে শুধুমাত্র ডিফারেন্সটা। ঠিক আছে, 16 ইউনিটের ডিফারেন্স। এবার দেখো এটাকে এটা দিয়ে গুণ করতে হবে আর এটাকে এটা দিয়ে গুণ করতে হবে। তুমি কি গুণ করতে বসবে? গুণ করতে বসার দরকার নেই, তোমাকে দেখো একটা সহজ নিয়ম বলে দিচ্ছি, 27 × 40 মাইনাস 17 × 40। দেখো তো 40টা কমন চলে গেলেই কত আসছে 27 মাইনাস 17, 27 মাইনাস 17 মানেই কত 10। তাহলে 40 × 10 ইকুয়াল টু কত হয়ে গেল না 400। তাহলে আমার এখানে পেয়ে যাচ্ছি 16 ইউনিট ইকুয়াল টু কত না 400। তোমাকে কি না বলেছে সংখ্যা দুটির পার্থক্য। আচ্ছা, এখানে কত 5 ইউনিট ছিল, এখানে 7 ইউনিট ছিল, এদের মধ্যে পার্থক্য কত ইউনিটের 2 ইউনিটের। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 422 হলো আর 2 ইউনিট ইকুয়াল টু 400 × 2/16, 2 8 16, 8 5 40, মানে কত বেরোচ্ছে না 50। তাহলে আমার কি না সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত না 50। ব্যাস, ফটাক্স অ্যান্সার বের করে নিলাম। পরবর্তী অঙ্কটা দেখো একটা কি লেখা আছে, দুই ব্যক্তির আয়ের অনুপাত 5:3। তাহলে এখানে লিখলাম আয়, একজনের হচ্ছে 5 আর একজনের আয়টা কত লেখা আছে না 3। তাদের খরচের অনুপাত 9:5। তাহলে 9:5। ঠিক আছে, যদি দুই ব্যক্তির, তাহলে দুই ব্যক্তির আয়ের পরিমাণ কত, আয়ের পরিমাণটা বের করতে বলেছে। যদি তাদের সঞ্চয় হয় 1300 টাকা এবং 900 টাকা, তাহলে দেখো তো এটা তো আয় ছিল, আয় থেকে যদি আমি 1300 টাকা মাইনাস করি তবে আমার এখানে খরচ বেরোবে। আবার এই আয় থেকে যদি আমরা সঞ্চয় অর্থাৎ এই 900 টাকার সঞ্চয়টা মাইনাস করি তবে এখানে খরচ বেরোবে। তো দেখো এরকম একটা ফর্মে চলে আসলো না। তাহলে আয়ের অনুপাত লেখা ছিল 5:3। তাহলে এই যে ইনকাম থেকে যদি আমরা সঞ্চয়টাকে মাইনাস করে দিই তাহলে এখানে এক্সপেন্ডিচার বা খরচ বেরোচ্ছে। আবার ইনকাম থেকে সঞ্চয়টাকে মাইনাস করে দিচ্ছি তবে আমার কি বেরোচ্ছে না খরচ বেরোচ্ছে। দুটোই মাইনাস মাইনাস, মানে এটা আউট করে দিতে পারি, কোনো অসুবিধা কিচ্ছু নেই। এবার আমাদের সেই একই গতানুগতিক রুল, 9 3 27 মাইনাস 5 5 25। তাহলে লিখলাম 27 আর 25-এর ডিফারেন্স কত 2 ইউনিটের ডিফারেন্স। এবার কি করব, এটাকে এটা দিয়ে গুণ করব আর এটাকে এটা দিয়ে গুণ করব। তাহলে দেখো তো 13 5-এ 5 টাকা 65। ঠিক আছে, তার মানে কত হচ্ছে 6500 মাইনাস 9 9 81 তাহলে দেখো তো ডিফারেন্সটা কত 0 0 6 5 6 11 6 7 7 1, মানে কত না 1600 টাকা আসছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 2 ইউনিট ইকুয়াল টু 1600 টাকা। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত টাকা 800 টাকা। তোমাকে চেয়েছে দুই ব্যক্তির আয়ের পরিমাণ কত, তাহলে একটা হচ্ছে 5 ইউনিট আর একটা হচ্ছে 3 ইউনিট। তাহলে ফার্স্ট ব্যক্তি কত না 5 ইউনিট, তাহলে 5 ইউনিট ইকুয়াল টু কত 5 8 40, মানে 4000 টাকা। আর সেকেন্ড ব্যক্তি কত না 3 ইউনিট, 3 ইউনিট মানে 3 8 2400 টাকা। ব্যাস, এই হচ্ছে আমার অঙ্ক। ফটাক্স আনসার বের করে নিলাম। ফার্স্ট হচ্ছে 5 ইউনিট আর 2 নম্বর হচ্ছে কত 3 ইউনিট। ব্যাস, মানে প্রথম জনে 4000 টাকা, দ্বিতীয় জন 2400 টাকা। পরবর্তী একটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা বেশিরভাগ ছেলেমেয়েরা ভুল করে দেয়। যদি P/Q/R ইকুয়াল টু 1:2:4 হয় তবে 5p রুট অফ 5p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু কত। বেশিরভাগ ছেলেমেয়েরা কি ভুলটা করে আমি আগে সেটা করছি, তারপর আমি সঠিকটা করাবো। অনেকেই ভেবে নেয় P=1, Q=2 আর R=4। তার জন্য কি করে দেয় রুট অফ 5 × p স্কোয়ার, p মানে 1 আছে, 1 এর স্কোয়ার মানে 1, প্লাস কিউ স্কোয়ার, কিউ মানে 2 আছে, 2 এর স্কোয়ার মানে 4, প্লাস আর স্কোয়ার, আর মানে 4 আছে, 4 স্কোয়ার মানে 4 4 16, তার মানে রুট অফ 5 প্লাস 4 প্লাস 16, 16 4 20 5 25, রুট 25 মানে 5 দিয়ে দেয় কি না অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু কি না এটা সম্পূর্ণ রকম করে ভুল। তাহলে আমাকে কি করতে হবে না ধরে নিতে হবে এখানে p = x,
কিউ ইকুয়াল টু 2x আর আর ইকুয়াল টু 4x, ঠিক আছে? তাহলে দেখো তো রুট অফ একই জিনিসটা আসছে, তাহলে সেটা কত হবে 5 ইন্টু পি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে 16x স্কোয়ার, তার মানে রুট অফ 25x স্কোয়ার মানে কত আসছে 5x আসছে, নট 5। আর দেখো তো এখানে কি অ্যান্সার আছে 5p 5q 5r। দেখো তো আবার x মানেই কি না, x মানেই আমরা পাচ্ছি p, তার মানে অ্যান্সারটা কত আসলো 5p। এই 5p হচ্ছে কারেক্ট অ্যান্সার, 5 কারেক্ট অ্যান্সার হবে না, ঠিক আছে? তো এই অঙ্কটা বেশিরভাগ সময় ছেলেমেয়েরা কী করে দেয়, ভুল করে দেয়, তো ট্রিকি অঙ্ক অনেক সময় দিয়ে দেয়। তো যাই হোক আমি তোমাদেরকে দেখালাম, আজকে আমি ইম্পর্ট্যান্ট 12টা অঙ্ক করালাম, এর পরের ক্লাসে আরও ওই 12টা বা 14টা অঙ্ক আমি করাবো। তাহলে কী হবে না, রেশিও অ্যান্ড প্রপোর্শন রিলেটেড যত রকম টাইপগুলো আছে সমস্ত টাইপগুলো আমি তোমাদের কভার করে দেবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।